যে সময়ের মানুষ ছিলেন, যে টাইম লাইনের মানুষ ছিলেন, ওই যে 1800 সালের ওই দিকের মানুষ উনি। তো ওই সময়ে বিজ্ঞানী মহলে বংশগতি নিয়ে বা জেনেটিক্স নিয়ে একটা হাইপোথিসিস খুব প্রচলিত ছিল, যেটাকে বলতেছি হতেছে ব্লেন্ডিং হাইপোথিসিস। এই ব্লেন্ডিং হাইপোথিসিস কি বলে? ব্লেন্ডিং হাইপোথিসিস আসলে বলে যে বৈশিষ্ট্যের মানে জেনেটিক যেসব বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিভাবে ট্রান্সফার হয় সেইটার একটা হাইপোথিসিস হচ্ছে ব্লেন্ডিং হাইপোথিসিস, যেটা ওই সময় প্রচলিত ছিল মেন্ডেলের সময়। ঠিক আছে, মেন্ডেলের সময় মানুষ এগুলো প্রচলিত ছিল। তো ব্লেন্ডিং হাইপোথিসিস হইতেছে মানে এটাকে সহজভাবে যদি আমি একটু অ্যানালজি দিয়ে বোঝাই, তাহলে ধরো হলুদ কালার যদি তুমি হচ্ছে ওয়াটার কালার ইউজ করো, মানে জল রং ইউজ করো, জল রঙে যদি তুমি হলুদ কালার এবং যদি তুমি সবুজ কালারকে মিশাও, তবে তুমি হইতেছে কি কালার পাবা? তখন তুমি পাবা হইতেছে নীল কালার পাইবা। হলুদ এবং সবুজ মিলাইলে আমরা জানি হচ্ছে নীল কালার তৈরি হয়। তো ব্লেন্ডিং হাইপোথিসিসটা কাইন্ড অফ এরকম ছিল। ব্লেন্ডিং হাইপোথিসিসটা ছিল যে ধরো মাদার এবং ফাদার, এদের বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যখন আসবে তখন মায়ের বৈশিষ্ট্য এবং বাবার বৈশিষ্ট্যগুলো হচ্ছে মিক্সড হয়ে যাবে এবং মাঝামাঝি কোনো একটা নতুন কিছু একটা তৈরি হবে। ঠিক আছে, সন্তানের মধ্যে অফস্প্রিং এর মধ্যে একটা নতুন জিনিস কিছু একটা তৈরি হবে। ধরো চোখের কালার বা চুলের কালার ক্ষেত্রে, ধরো এতক্ষণ চোখের কালার নিয়ে বললাম, এখন ধরো চুলের কালার নিয়ে চিন্তা করো। ধরো মায়ের চুলের কালার হইতেছে ব্ল্যাক, বাবা চুলের কালার হচ্ছে ধরো নাও হইতেছে একটু হইতেছে রেডিশ টাইপের। ঠিক আছে, তাহলে ব্লেন্ডিং হাইপোথিসিস বলে যে মায়ের এই যে ব্ল্যাক কালারের কালার এবং বাবার এই যে রেডিশ কালার টাইপ, এইগুলো মিক্স হয়ে যাবে। এই কালারগুলো মিক্সড হয়ে কোনো একটা নতুন কালার তৈরি হবে। অফস্প্রিং এর চুল কিছু একটা নতুন টাইপের হবে। ঠিক আছে না? আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এখন এই অফস্প্রিং এর তো আবার হচ্ছে যখন হইতেছে বংশ বিস্তার হবে, তাহলে এই অফস্প্রিং যখন আমরা সেকেন্ড জেনারেশনে কি পাবো? সেকেন্ড জেনারেশনে দুই ধরনের অফস্প্রিং, দুই বাবা মার সন্তানের মাঝখানে যখন আবার আবার বিয়ে শাদী হবে, তখন এদের যে বৈশিষ্ট্য এই অফস্প্রিং এর আমরা কি পাইছিলাম? আমি একটু লিখি, নাহলে হচ্ছে জিনিস বুঝতে পারবো না। মায়ের ক্ষেত্রে কি চুলের কালার কি নিয়েছিলাম? ব্ল্যাক। বাবার ক্ষেত্রে চুলের কালার নিয়েছিলাম রেড। অফস্প্রিং এর কি পাইলাম? ব্ল্যাক এন্ড রেড এর মিক্সড হয়ে সামথিং নিউ। ঠিক আছে, সামথিং নিউ। এই সামথিং নিউ বিশিষ্ট অফস্প্রিং এর যখন আবার হইতেছে আমার অন্য কোনো অফস্প্রিং এর সাথে বিয়ে হবে, ধরো সেকেন্ড কোনো একটা কালার ধরো আমি নিলাম, এখানে ধরো এই অফস্প্রিং এর ক্ষেত্রে ধরো চুলের কালার ছিল গ্রে। এখন এই নিউ কালার বিশিষ্ট অফস্প্রিং এ যখন এই গ্রে কালার বিশিষ্ট অফস্প্রিং এর সাথে বিয়ে হবে, এদের যখন হইতেছে একটা অফস্প্রিং তৈরি হবে, যেটাকে আমরা অফস্প্রিং টু বলে লিখি, ধরো অফস্প্রিং টু বলে লিখলাম বা জেনারেশন টু লিখলাম, যেটা এই অফস্প্রিং এর চুলের কালার হবে আবার ডিফারেন্ট কিছু একটা, যেটা হইতেছে এই কালার এবং এই কালারের মিক্সিং। এইভাবে ব্লেন্ডিং হয়, আরো নতুন কিছু একটা তৈরি হলো ধরো এখানে। সো এই ব্লেন্ডিং হাইপোথিসিস মতে তুমি এই যে ইনিশিয়াল যে কালারগুলো ছিল, ইনিশিয়াল যে কালার ছিল, এইগুলো কখনোই হয়তো দেখা যাইতে স্যার বংশধরের মধ্যে ফিরে আসতেছে না। তেমন এই ব্ল্যাক কি তুমি আর পাবা এখানে এসে? বা কোনো বংশধরের কি আর এই ব্ল্যাক পাওয়া সম্ভব? কারণ বারবার তো মিক্সড হয়ে যাইতেছে, মিক্সড হয়ে হয়ে নতুন কিছু একটা তৈরি হচ্ছে। রেড কি তুমি ইনট্যাক্ট ভাবে আর পাবা? রেড দেখা যাচ্ছে ইনট্যাক্ট ভাবে আর পাইতেছো না, কারণ প্রত্যেক ধাপে প্রত্যেক বংশধরের মধ্যে হচ্ছে মিক্স হয়ে হয়ে নতুন কিছু একটা তৈরি আসতেছে, নতুন কিছু একটা চলে আসতেছে, তাই না? সো আগের হইতেছে তুমি তোমার দাদার বৈশিষ্ট্য আর হইতেছে পরবর্তীতে কোনো একটা সন্তানের মধ্যে পাইতেছো না, এরকম একটা ব্যাপার স্যাপার ঘটবে যদি এই ব্লেন্ডিং হাইপোথিসিস সত্য হয়। তো মেন্ডেলের পরীক্ষায় আমরা কি পাইলাম দেখো তো। মেন্ডেলের পরীক্ষায় কিন্তু আমরা মেন্ডেল অন্য কিছু একটা আবিষ্কার করে ফেললো। কি আবিষ্কার করলো? মেন্ডেল আবিষ্কার করলো যে ওই ব্লেন্ডিং হাইপোথিসিস আসলে কাজ করে না। ব্লেন্ডিং হাইপোথিসিস যদি কাজ করতো, তাহলে হইতেছে এই টল এবং শর্ট গাছের যখন আমি ক্রস করাইবো, তখন মিক্স হয়ে ধরো টল এবং শর্ট মিক্স হয়ে কিছুটা মিডিয়াম সাইজের একটা হইতেছে গাছ তৈরি হইতো। ঠিক আছে, মিডিয়াম সাইজের একটা গাছ তৈরি হইতো। কিন্তু দেখা গেল এই প্রথম জেনারেশনে সব গাছই হইতেছে এই টল গাছের সমান গাছই তৈরি হইতেছে, নট মিডিয়াম, কোনো মাঝামাঝি সাইজের কিছু একটা তৈরি হইতেছে না, অর্থাৎ নতুন কিছু তৈরি হইতেছে না, মাঝামাঝি কিছু হইতেছে না, এই টলের মতোই হইতেছে সবকিছু। আর দ্বিতীয় জেনারেশনে এসে আবার উনি পাইলেন কি? আবার হইতেছে ওই প্যারেন্টসদের বৈশিষ্ট্য আবার ফিরে আসতেছে বংশধরদের মধ্যে। এইখানে প্যারেন্টস একটা ছিল শর্ট, এই দ্বিতীয় বংশধর এসেও কিন্তু একটা শর্ট গাছ উনি পাইলেন। ঠিক আছে না? একই কথা যদি আমি হইতেছে ফুলের কালারের ক্ষেত্রে যদি যখন মেন্ডেল পরীক্ষা করলেন, তখন দেখলেন বেগুনি কালারের ফুল এবং সাদা কালারের ফুলের বিশিষ্ট গাছের মধ্যে যদি আমি ক্রস করি, তখন মেন্ডেল দেখলেন সব কালারের ফুলই প্রথম জেনারেশন হইতেছে বেগুনি কালারের হইল। মাঝামাঝি কোনো লাইট বেগুনি কালার কিন্তু হইল না। সাদা এবং বেগুনি মিশাইলে ব্লেন্ডিং হাইপোথিসিস মোডে লাইট কোনো বেগুনি কালার হইতেছে, আর একটু হালকা বেগুনি তৈরি হওয়ার কথা, কিন্তু দেখলেন ওই সেম বেগুনি কালারের গাছই তৈরি হইতেছে। আর দ্বিতীয় জেনারেশনে আবার সাদা কালারের এই বৈশিষ্ট্যটা ফিরে আসতেছে, যেটা ব্লেন্ডিং হাইপোথিসিস মোডে আসার কোনো প্রশ্নই ওঠে না। সো এইভাবে উনি বুঝলেন যে না, ব্লেন্ডিং হাইপোথিসিস যেটা ওই সময়
কিছু বিজ্ঞানী ধারণা করতেন বা হচ্ছে এই প্রস্তাব করা হয়েছিল, এক্সাক্ট আসলে জানতেন না কিভাবে মানুষ, মানে ওই সময় বিজ্ঞান তো অত যে বুঝেন নাই, অতটা আসলে তখন আবিষ্কার হয় নাই কিভাবে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এটা খুব বেশি তাদের ক্লিয়ার ধারণা ছিল না। বাট একটা ভাষা ধারণা ছিল ব্লেন্ডিং হাইপোথিসিস। এটা যে ভুল, এটা আসলে মেন্ডেলের প্রথম পরীক্ষা থেকেই হইতেছে প্রমাণিত হয়ে যায়। এবং এই পর্যবেক্ষণ থেকে উনি হচ্ছে যে সূত্রটা দিলেন, সেই সূত্রটাই আমি এখন হচ্ছে লিখবো। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট তৈরির সময় ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই জিনিসটা তোমরা যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো, তার সুবিধার্থে আমি হইতেছে একটু ইংরেজিতে যদি বলি, তাহলে আমি এভাবে বলতে পারি, টু অ্যালিলস ফর এ হেরিটেবল ক্যারেক্টার segregate during gamete formation and end up in different মানে ডিফারেন্ট গ্যামিট। সো এই প্রথম সূত্রের অপর নাম হইতেছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন বা হইতেছে পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, এটাকে বাংলায় বললে হয় হইতেছে পৃথকীকরণ সূত্র। তো এই সূত্রটা বা লটাকে আমি একটু যদি তোমাদেরকে বোঝায় বলি, এখানে বলতেছে কি সংকর জীবে, ঠিক আছে, সংকর জীবে, সংকর জীব বলতে কি বুঝাইতেছে? আমি বলছিলাম যে মেন্ডেল যে মানে প্ল্যান্টগুলো নিয়ে শুরু করছিল তারা ছিল পিওর ব্রিডিং বা বিশুদ্ধ। পরবর্তীতে ফার্স্ট জেনারেশনের যে প্ল্যান্টগুলো তৈরি হলো তারা কিন্তু আর বিশুদ্ধ থাকলো না, কারণ তাদের মধ্যে হচ্ছে ডিফারেন্ট টাইপের হতেছে অ্যালিল চলে আসছে। তো এই জীবটাকে বলতেছে যে সংকর জীব, যাদের মধ্যে একটা ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালিল থাকে। তো এটা হচ্ছে আমাদের সংকর জীব। তো উনি কি বলতেছেন? উনি বলতেছেন সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো, অর্থাৎ বিপরীত মানে অ্যালিলগুলো, মানে ডিফারেন্ট অ্যালিলগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয় না। মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এই যে এই বড় হাতের টি অ্যালিল এবং ছোট হাতের টি অ্যালিল এরা পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে, সেলের মধ্যে, বাট এরা পরস্পরের সাথে মিশ্রিত হয় না। এবং এই সংকর জীবে যখন গ্যামিট ফর্মেশন হয়, তখন এই অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করতেছে, ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করতেছে। ব্লেন্ডিং হাইপোথিসিসের মতো, ব্লেন্ডিং হাইপোথিসিস অনুযায়ী এরা পরস্পরের সাথে মিক্সড হয়ে যাইতেছে না। ঠিক আছে, এরা মিক্সড হয়ে যাইতেছে না, নতুন কিছু তৈরি করতেছে না, নতুন কোনো গ্যামেটই উৎপাদন হইতেছে না। ঠিক আছে, এটাই আসলে মেন্ডেল বললেন। তো এই সূত্রটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেই নামটা হইতেছে মোনো হাইব্রিড ক্রস ল। আর মোনো হাইব্রিড ক্রস বলতে কি বোঝায় ভাইয়া, এটা আমি এখনো তোমাদেরকে বলি নাই। দেখো, মেন্ডেল প্রথম সূত্র আবিষ্কারের সময় উনি যে হইতেছে ক্রস ঘটাইতেছিলেন, যে ক্রস পলিনেশন ঘটাইতেছিলেন, এই ক্রস পলিনেশনগুলো উনি ঘটাইতেছিলেন শুধুমাত্র মটরশুঁটি গাছের যে কোনো একটা ক্যারেক্টারকে টার্গেট করে, যে কোনো একটা ক্যারেক্টারকে টার্গেট করে উনি হইতেছে সবসময় কাজ করেছিলেন প্রথম সূত্র আবিষ্কারের সময়। যেমন উনি যখন হইতেছে ফুলের কালারের জন্য ক্রস করেছেন, তখন শুধু ফুলের কালারই উনি অবজার্ভ করছেন। ঠিক আছে, ফুলের কালারই অবজার্ভ করছেন, শুধু এইটার জন্যই ক্রস ঘটাইছেন। উনি যখন হইতেছে স্টেম সাইজ নিয়ে হইতেছে অবজারভেশন করতেছেন, সবসময় এই স্টেম সাইজকে কেন্দ্র করেই উনি হইতেছে পর্যবেক্ষণগুলো করছেন। অর্থাৎ একটা ক্যারেক্টার অ্যাট এ টাইম একটা ক্যারেক্টার নিয়ে উনি হইতেছে ক্রস ঘটাইছেন। সো এইটাকে আমরা বলতেছি মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস তাহলে কি, যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি ক্রস পলিনেশন ঘটানো হয়, তখন সেটাকে আমরা বলতেছি মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, এভাবে হইতেছে ওনার যে দ্বিতীয় সূত্র, সেটার দিকে আমরা এখন চাইতে পারি। তো এতক্ষণ উনি প্রথম সূত্র আবিষ্কার করার সময় কাজ করতেছিলেন কিভাবে, এট এ টাইম একটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। কিন্তু আমি তো বলছি যে হইতেছে আমাদের মটরশুঁটি গাছে কি ছিল, মটরশুঁটি গাছের উনি টোটাল 7টা বৈশিষ্ট্য নিয়ে আসলে ওভারঅল রিসার্চটা করতেছিলেন, 7টা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। কিন্তু প্রথমে উনি শুরু করছিলেন একটা একটা করে বৈশিষ্ট্যের জন্য ক্রস ঘটানো শুরু করছিলেন, এবং তার থেকে উনি হচ্ছে উনি প্রথম সূত্রটা আবিষ্কার করলেন। পরবর্তীতে উনি কি করলেন, প্রথম সূত্র যখন উনি আবিষ্কার করে ফেলছেন, তখন উনি করলেন কি, একসাথে উনি হইতেছে দুইটা দুইটা বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করা শুরু করলেন। একসাথে দুইটা দুইটা বৈশিষ্ট্যকে টার্গেট করে ক্রস ঘটানো শুরু করলেন। তো ধরে নাও আমরা এখন ওনার পথে হেঁটে দুইটা দুইটা বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করে ক্রস ঘটাবো। এতক্ষণ আমরা জাস্ট হইতেছে ফ্লাওয়ার কালার একটা বৈশিষ্ট্য অথবা স্টেম সাইজ একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি। এখন ধরো আমরা দুইটা বৈশিষ্ট্য অ্যাট এ টাইম নিয়ে ক্রস ঘটাবো। তো এই জন্য আমরা বেছে নিতে পারি আমাদের এই সিডের হইতেছে তোমার দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার হইতেছে সিডের ফর্ম, একটা ক্যারেক্টার হইতেছে সিডের হইতেছে কালার। আমাদের সিডের ক্ষেত্রে সিডের ফর্মের যে ক্যারেক্টার, এটার বিরুদ্ধে আমাদের রাউন্ড এবং রিঙ্কেল দুই ধরনের ট্রেড পাইতেছি। সিডের যে হইতেছে কালার যে ক্যারেক্টার, এটার বিরুদ্ধে আমরা ইয়েলো এবং গ্রিন দুইটা হইতেছে ট্রেড পাইতেছি।
তো মেন্ডেল হইতেছে ওনার এতদিনের হইতেছে গবেষণা থেকে জানতেন যে সিডের যে ফর্মের ক্ষেত্রে এই রাউন্ড ফর্মটা হইতেছে ডমিনেন্ট, রাউন্ড যে ট্রেডটা এটা হচ্ছে ডমিনেন্ট, আর হইতেছে ইয়েলো যে কালার এটা হইতেছে কালারের ক্ষেত্রে ডমিনেন্ট। এটা উনি বিভিন্ন সময় পর্যবেক্ষণ থেকে জেনে গেছিলেন আগেই। তো এখন আমরা ওনার পথে হাঁটবো এবং দেখবো উনি কিভাবে দ্বিতীয় সূত্রটা আবিষ্কার করলেন। তো উনি এবার হইতেছে দুইটা প্ল্যান্ট নিলেন, একটা প্ল্যান্টকে আমি এ প্ল্যান্ট বলতেছি আর একটা প্ল্যান্টকে আমি বলতেছি বি প্ল্যান্ট। তো এখন আমি হইতেছে এ প্ল্যান্টের জিনোটাইপটা যদি তাকাই, জিনোটাইপটা যদি একটু লিখি, এ প্ল্যান্টের জিনোটাইপ হইতেছে ধরে নাও ওয়াই ওয়াই এবং আর আর। কেন ওয়াই আই আর আর এটা কেন লিখলাম? ওয়াই দ্বারা আমি নির্দেশ করতেছি ইয়েলো কালার, ঠিক আছে? আমি বলছি না যে হতেছে মেন্ডেল জানতেন যে হতেছে হলুদ কালারটা হতেছে ডমিনেন্ট। এখন ওই যে আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে বায়োলজিতে একটা ট্রেডিশন আছে জেনেটিক্সের ক্ষেত্রে যে তুমি সবসময় ডমিনেন্ট জিনের যে অ্যালিলটা তুমি লিখে যখন প্রকাশ করবা তখন বড় হাতের দিয়ে প্রকাশ করবা। তো যেহেতু মেন্ডেল সবসময় ট্রু ব্রিডিং প্লান্ট নিয়ে কাজ করতেন, তো দেখো দুইটা ক্রোমোজোমেই বড় হাতের ওয়াই অর্থাৎ ডমিনেন্ট জিনটা আছে, যার কারণে আমি এ প্ল্যান্টটাকে বলতেছি ওয়াই ওয়াই। আর মেন্ডেল যত জানতেন যে হইতেছে রাউন্ড কালারের সিডের শেপটা হইতেছে ডমিনেন্ট, তো উনি হইতেছে এরকম একটা গাছ নিয়েছেন যেটা হইতেছে সিডের ফর্মটা হইতেছে রাউন্ড এবং সিডের কালার হচ্ছে ওয়াই। তো এই জন্য আমি হইতেছে বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই প্রকাশ করছি এবং হোমোজাইগাস অবস্থায় নিয়েছি, কারণ মেন্ডেল সবসময় হোমোজাইগাস প্ল্যান্ট অর্থাৎ ট্রু ব্রিডিং প্ল্যান্ট নিতেন। তো একইভাবে বি প্ল্যান্টটার ক্ষেত্রে উনি নিয়েছিলেন যে ট্রু ব্রিডিং অর্থাৎ বিশুদ্ধ মানে হইতেছে বিশুদ্ধ রিঙ্কেলড এবং গ্রিন সিড বিশিষ্ট প্ল্যান্ট। তাহলে সেটার জিনোটাইপটা কেমন হবে? সেটার জিনোটাইপ আমরা ছোট হাতের ওয়াই ছোট হাতের আর আর এইভাবে প্রকাশ করতে পারি। মানে এগুলোর ফিনোটাইপটা আমি হইতেছে তোমাদের যাতে কনফিউজ না হয়ে যাও, পরবর্তীতে যাতে বুঝতে সমস্যা না হয়, তাহলে ফিনোটাইপটা আমি এখানে লিখে ফেলি। এদের সিডের হইতেছে কালার ছিল ইয়েলো এবং সিডের যে হইতেছে ফর্ম ছিল সেটা ছিল রাউন্ড, ইয়েলো অ্যান্ড রাউন্ড সিড বিশিষ্ট গাছ এই গাছটা। আর আমাদের বি গাছটা ছিল হইতেছে তোমার গ্রিন এবং রিঙ্কেলড শেপ বা কুঞ্চিত বীজ বিশিষ্ট গাছ। এখন আমরা এই দুটা গাছের কি কি গ্যামিট তৈরি হতে পারে সেটা আমরা একটু চিন্তা করি। মিওসিস ডিভিশনের মাধ্যমে এদের গ্যামিট যখন তৈরি হবে তখন প্রত্যেকটা গ্যামিটই এই গাছের প্রত্যেকটা গ্যামিটেই দেখা যাবে যে এইরকম অ্যালিল থাকবে, প্রত্যেকটা গ্যামিটেই এই ধরনের অ্যালিল থাকবে। আর বি গাছের ক্ষেত্রে যখন গ্যামিট তৈরি হবে সব গ্যামিটের ক্ষেত্রেই তুমি চিন্তা করে দেখো সবসময় তুমি এই ধরনের গ্যামিট পাবা। এখন এই দুই গাছের মধ্যে যদি আমি ক্রস পলিনেশন যদি ঘটাই, তাহলে আমি প্রথম জেনারেশন বা জেনারেশন ওয়ানে আমি কি ধরনের গাছ পাবো বলো তো? আমি এদের যদি আমি ক্রস ঘটাই তাহলে যে গাছটা তৈরি হবে তার হইতেছে জেনেটিক মেকআপটা হবে বা জিনোটাইপটা হবে কাইন্ড অফ এইরকম, ঠিক আছে না? এটা হচ্ছে জিনোটাইপ। এর ফিনোটাইপটা তাহলে বা তোমরা বলো তো কি হবে? তোমরা ভিডিওটা পজ করে বলো তো, চিন্তা করো তো কি হইতে পারে এর ফিনোটাইপ। দেখো ওয়াই হইতেছে কি একটা এখানে কালারের জন্য একটা ডমিনেন্ট জিন আছে, একটা রিসেসিভ জিন আছে, অর্থাৎ কালারের ক্ষেত্রে এই গাছটা হইতেছে হেটেরোজাইগাস অবস্থায় আছে। আর হেটেরোজাইগাস অবস্থায় কে প্রকাশ পাইতে পারে? শুধুমাত্র ডমিনেন্ট অ্যালিল প্রকাশ পাইতে পারে, অর্থাৎ এই গাছের যে সিডের কালার সেটা হবে ইয়েলো, ঠিক আছে? এখানে ইয়েলো হবে। ঠিক একইভাবে সিডের যে শেপ সেটা হবে কি? সেটা হবে রাউন্ড। তাহলে প্রথম জেনারেশনে যত গাছ পাবো সবাই হইতেছে ইয়েলো রাউন্ড সিড বিশিষ্ট গাছ হবে। এখন আমরা এই ইয়েলো রাউন্ড বিশিষ্ট দুইটা গাছকে নিয়ে আমরা ক্রস ঘটাবো, এই প্রথম জেনারেশনে দুইটা গাছের ক্রসিং ঘটাবো। এদের যখন গ্যামিট তৈরি হবে এইটাই হইতেছে মেন্ডেলের আকর্ষণের জায়গা। কারণ এতক্ষণ যেটা ছিল এটা তো উনি ফার্স্ট ল থেকে মোটামুটি বুঝতে পারতেছিলেন যে জিনিসটা এই প্রথম জেনারেশনে এরকম কিছু একটা হবে। কিন্তু এইখানে বিপাক যে উনি হইতেছে কনফিউজড হয়ে গেলেন এই জায়গাতে এসে যে এই সেকেন্ড জেনারেশন যখন আমি প্রডিউস করব, ফার্স্ট জেনারেশন দুজনের মধ্যে ক্রস ঘটায়, তো এই ফার্স্ট জেনারেশনের যখন গ্যামিট তৈরি হবে এই গ্যামিটগুলোর মধ্যে কিভাবে গ্যামিটগুলো তৈরি হবে বা গ্যামিটের জেনেটিক মেকআপটা বা জিনোটাইপটা কি হবে এইটা নিয়ে উনি হইতেছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। উনি তখন দুইটা সম্ভাব্য জিনিস সম্ভাব্য পরিণতি উনি চিন্তা করলেন। ধরো প্রথম সম্ভাব্য পরিণতিকে আমরা বলতেছি হাইপোথিসিস ওয়ান। উনি সম্ভাব্য একটা ঘটনা ঘটতে পারে, যেটা দুইটা সম্ভাব্য ঘটনা ঘটতে পারে বলে উনি ধারণা করছিলেন। প্রথমটা হচ্ছে হাইপোথিসিস ওয়ান মতে গ্যামেট তৈরি হওয়ার সময় উনি বলতেছেন কি, গ্যামেট তৈরি হওয়ার সময় এই ডমিনেন্ট অ্যালিলগুলো সবসময় একসাথে একটা গ্যামিটে যাবে এবং রিসেসিভ অ্যালিলগুলো একসাথে যাবে। হাইপোথিসিস ওয়ান মতে যেটা হবে সেটা হইতেছে উনি বলতেছেন যে ডমিনেন্ট অ্যালিলটা সবসময় নিজেদেরকে পছন্দ করে এবং তারা একসাথে একটা গ্যামিটে যাবে, আর আরেক ধরনের গ্যামিট তৈরি হবে যেখানে রিসেসিভগুলো একসাথে যাবে। এটা হইতেছে ওনার হাইপোথিসিস ওয়ান। উনি প্রেডিক্ট করছিলেন যে এইরকম কিছু একটা হয়তো বা হইতে পারে। তাহলে হাইপোথিসিস ওয়ান বলতেছে কি, ডমিনেন্ট যারা
ডমিনেন্ট যারা এরা একসাথে যাবে ডমিনেন্ট টুগেদার, আর রিসেসিভরা টুগেদার আলাদাভাবে অন্য গ্যামেটে যাবে। তো ডমিনেন্ট টুগেদার, রিসেসিভ টুগেদার, এইটা একটা হাইপোথিসিস হইতে পারে, ঠিক আছে না? আরেকটা হাইপোথিসিস মতে তোমার উনি আরেকটা হাইপোথিসিস চিন্তা করলেন, হাইপোথিসিস 2। এইটা উনি বলতেছেন যে এই ডমিনেন্ট ডমিনেন্ট পরস্পর ভাই ভাই এই টাইপ কিছু একটা, মানে এরকম কোনো ব্যাপার স্যাপার হবে না, সবাই নিজ নিজ মতো যার যেটার সাথে ইচ্ছা যাইতে পারে, মানে বিভিন্ন ধরনের কম্বিনেশন হইতে পারে। এমন কম্বিনেশন হতে পারে যেখানে একটা ওয়াই একটা বড় হাত বড় হাতের আর বিশিষ্ট গ্যামেট তৈরি হতে পারে, আরও কম্বিনেশন হতে বড় হাতের ওয়াই এর সাথে ছোট হাতের আর বিশিষ্ট গ্যামেট তৈরি হতে পারে, ছোট হাতের ওয়াই এর সাথে ছোট হাতের আর বিশিষ্ট গ্যামেট তৈরি হতে পারে, ছোট হাতের ওয়াই এর সাথে বড় হাতের আর বিশিষ্ট গ্যামেট তৈরি হতে পারে। অর্থাৎ এই অ্যালিলগুলোর ডিফারেন্টভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিভিন্নভাবে অ্যারেঞ্জ হয়ে গ্যামেট তৈরি করতে পারে। এটা দিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় হাইপোথিসিস। দ্বিতীয় হাইপোথিসিস তাহলে কি বলতেছে? দ্বিতীয় হাইপোথিসিস মতে হতেছে অ্যালিলগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যারেঞ্জ হবে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্টলি অ্যারেঞ্জ হইতে পারে। এখন আমি প্রেডিকশন করি, যদি এখন আমি এখানে একটু পজ করি জিনিসটাকে, যে আসলে কি হয় এটা আমরা এখনো জানি না, কিন্তু আসলে কি হয় এখন আমরা শিখি নাই, আমরা এখনো জানি নাই। এখন আমরা দুইটা হাইপোথিসিসকেই চেক করে দেখি যে আসলে কে সঠিক। হাইপোথিসিস 1 যদি সঠিক হয়, হাইপোথিসিস 1 যদি সঠিক হয় তাহলে হইতেছে গ্যামেট কি কি তৈরি হবে বলো তো? হাইপোথিসিস 1 মতে যদি গ্যামেট তৈরি হয় তাহলে এই প্ল্যান্টটার গ্যামেট সবসময়ই হইতেছে এইরকম হবে, ওয়াই আর আর আরেক ধরনের গ্যামেট তৈরি হবে ওয়াই আর। সেম ঘটনা ঘটবে এই প্ল্যান্টটার ক্ষেত্রেও, এরও সবসময় গ্যামেট দুই ধরনের তৈরি হবে, যেখানে ডমিনেন্ট গুলো একসাথে যাইতেছে, রিসেসিভ গুলো একসাথে যাইতেছে। তো এদের যদি হইতেছে ক্রস হয় তাহলে আমি পানেট স্কোয়ার ড্র করি। এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই তাহলে কি পাবো বলতো? এইরকম এক গ্যামেট পাবো দুইটা, এইরকম গ্যামেট পাবো দুইটা। এবার হচ্ছে নিষেক যদি ঘটে তাহলে রেজাল্টটা হবে এইরকম। এই হলো আমাদের রেজাল্ট হবে যদি হাইপোথিসিস 1 সঠিক হয়। তো এইখানে আমরা হইতেছে এই গাছটাকে কি পাবো? এই গাছটাকে পাবো হইতেছে আমরা ইয়েলো রাউন্ড সিড বিশিষ্ট। এই গাছটাকেও পাবো আমরা ইয়েলো রাউন্ড সিড বিশিষ্ট। এই গাছটাও সেম ইয়েলো প্লাস রাউন্ড। এই গাছটার ক্ষেত্রে যে শুধু দেখা যাবে হচ্ছে গ্রিন আর রিঙ্কেলড, ঠিক আছে না? গ্রিন আর রিঙ্কেলড। তাহলে এইখানে হাইপোথিসিস 1 যদি সঠিক হয় তাহলে এইখানেও আমাদের যে রেশিও যেটা সেটা আমাদের ওই প্রথম সূত্রের মতোই হবে, এবং রেশিওটা হইতেছে ফিনোটাইপিক রেশিওটা হইতেছে 3:1 হবে। এটা মেন্ডেল পাইতেন যদি হাইপোথিসিস 1 সঠিক হয়। কিন্তু আসলে কিন্তু উনি পরীক্ষা নিরীক্ষা যখন করলেন তখন দেখলেন যে এই প্রথম জেনারেশনের দুইটা গাছকে ক্রস পলিনেশন ঘটালে এইরকম রেশিও আসতেছে না, আসতেছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা কিছু। অর্থাৎ আমাদের এই হাইপোথিসিস 2 যেটা আমরা প্রেডিক্ট করছিলাম এইটাই সঠিক। অর্থাৎ আমাদের অ্যালিলগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যারেঞ্জ হইতে পারে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যারেঞ্জ যদি হইতে পারে তাহলে ওই দুইটা প্ল্যান্টের অ্যালিল হবে এরকম গ্যামেট কিছু তৈরি হতে পারে, এরকম গ্যামেট তৈরি হওয়া সম্ভব, এরকম গ্যামেট তৈরি হওয়া সম্ভব, এইরকম গ্যামেট তৈরি হওয়া সম্ভব। এই সেম ঘটনাই ঘটবে অপর প্ল্যান্টের ক্ষেত্রেও। অপর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই 4 ধরনের গ্যামেট পাবো, এবং এদের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন আমরা পানেট স্কোয়ারের মাধ্যমে রেজাল্ট প্রেডিক্ট করবো। আসলে সময় স্বল্পতার কারণে আমি আগে থেকে একটা প্রি ফর্মড একটা ছবি আমি তোমাদেরকে দেখাই, বারবার আঁকানো হচ্ছে। হাইপোথিসিস 2 মতো যদি আমরা হইতেছে গ্যামেট তৈরি হয় তাহলে দেখো আমরা এইরকম একটা পানেট স্কোয়ার পাবো, যেখানে 4 টাইপের গ্যামেট তৈরি হবে এবং রেজাল্টটা আসবে কমপ্লিটলি ডিফারেন্ট। দেখো এখানে আমরা ইয়েলো রাউন্ড সিডও পাইতেছি, ইয়েলো রিঙ্কেল সিডও পাইতেছি, গ্রিন রাউন্ড সিডও পাইতেছি, গ্রিন রিঙ্কেল সিডও পাইতেছি। 4 ধরনের জিনিসপাতি সম্ভব হইতেছে, কিন্তু হাইপোথিসিস 1 মতে তোমার হইতেছে 2 ধরনের ফিনোটাইপ পাইতেছিলাম আমরা, কিন্তু এখানে 4 ধরনের ফিনোটাইপই সম্ভব। এবং এখান থেকে মেন্ডেল দেখলেন যে রেশিও যেটা সেকেন্ড জেনারেশনের রেশিও যেটা সেটা হয়ে গেল 9:3:3:1। এইটাই হইতেছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। খুব 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 ইম্পর্টেন্ট, এটা অনুপাতগুলো মাথায় রাখবা। এবং এখান থেকে উনি বুঝতে পারলেন ওনার এই পরীক্ষা থেকে যে এই হাইপোথিসিস অফ ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এটা সঠিক না। অর্থাৎ আমাদের হাইপোথিসিস 1 যেটা এটা সঠিক না, সঠিক হইতেছে হাইপোথিসিস 2টা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের। এখন এইখান থেকে মেন্ডেল ওনার দ্বিতীয় সূত্রটা দিলেন। দ্বিতীয় সূত্রকে আমি একটু লিখে দিই তোমাদের। এইটা হইতেছে আমরা এটাকে ডাইহাইব্রিড ক্রস ল বলতেছি, কারণ এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছিলাম। এটাকে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও বলতেছি। এটা আমি একটু লিখে দিই লটা। এই লটা বলতেছে যে তোমার 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে যদি তুমি ক্রস পলিনেশন ঘটাও তাহলে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পাবে, কিন্তু গ্যামিট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে, এরকম কিছু একটা কথাবার্তা বলতেছে। ঠিক আছে, আমি এটা যদি সহজভাবে তোমাদেরকে আরো সহজভাবে বলি তাহলে এটা হচ্ছে
যদি তুমি দুই জোড়া বিপরীত ক্যারেক্টার এর জীবে ক্রস ঘটাও, আমি একটু বাংলিশ টাইপের লিখে ফেলতেছি, তো এটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছে। আগে বাংলা ইংরেজি মিক্স হয়ে যেতেছে, বাট এইভাবে লিখলে সহজ হইতেছে আর কি, এই জন্য লিখতেছি। তো উনি বলতেছিলেন যে দুই জোড়া বিপরীত ক্যারেক্টারের জীবে ক্রস ঘটাইলে তাহলে প্রথম জেনারেশনে বা প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট, সরি প্রকট না বলে এখানে ডমিন্যান্ট লিখলে তোমাদের সুবিধা হবে, ডমিন্যান্ট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু এদের যখন গ্যামিট তৈরি হবে, অর্থাৎ গ্যামিট তৈরির সময় অ্যালিলগুলো স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। তোমরা যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য আমি আরো সহজে লিখতে চাইতেছি এটাকে। ইংরেজিতে লিখলে আসলে জিনিসগুলো সহজ হয়, বাংলাতে লিখলে অনেক পেঁচাল পারা যায়। এখানে যেটা হবে, এখানে আমরা বলতে পারি ইচ পেয়ার অফ অ্যালিল segregates independently of each other during gamete formation। ঠিক আছে, এইটা আমরা ইংরেজিতে বলতে পারি। তো এইভাবেই মেন্ডেল পর্যায়ক্রমে তার প্রথম এবং তার দ্বিতীয় ল আবিষ্কার করে ফেললেন, এবং এভাবেই আমরা পেয়েছি আমাদের জেনেটিক্সের বেসিক, একবারে ভিত্তি স্বরূপ ধরা হয় যে দুটা লকে, সেই দুটো ল। সো আমাদের আজকের ক্লাসের টপিক আমরা এতটুকুই রাখছি। তোমাদের নেক্সট ক্লাসে আমরা মেন্ডেলের দুইটা লয়ের ডেভিয়েশন বা ব্যতিক্রমগুলো আলোচনা করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, এবং আজকের ক্লাসে জিনিসগুলো যে টপিকগুলো পড়াইছি এগুলো যেহেতু একটু নতুন এবং অনেক ধরনের টার্মিনোলজি মানে আলোচনা করা হয়েছে নতুন, তো এগুলো প্রত্যেকটাই তোমরা এই নোট থেকে পড়ে ফেললে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধন্যবাদ সকলকে।